দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি হলো আমার বেস্টির একমাত্র বড় ভাই জিওন জাংকুক। পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে পারি। লোকটার গম্ভীর চেহারা, কি দারুণ অ্যাটিটিউড আর সুদর্শন চেহারা, যা এক দেখায় যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। হ্যাঁ, আমিও হয়েছি। ক্রাশ নামক বাসটা খেয়েছি তার উপরে। এর অবশ্য সবচেয়ে বড় কারণ হলো সে আমাদের ইউনিভার্সিটির সকল ভুঁড়িওয়ালা টিচারদের মধ্যে একমাত্র হ্যান্ডসাম আর ফিটেস্ট টিচার। তার অবশ্য আলাদা একটা পরিচয় আছে। জিওন ফ্যাশন হাউসের ওনারের একমাত্র ছেলে সে। অফিসের টুকটাক যাতায়াত থাকায় টিভিতেও তাকে দেখা যায়। তাকে আমার বিরক্ত লাগার একটাই কারণ, সে সময় অসময় আমাকে অপমান করে। ইভেন ভার্সিটিতে তার কারণে কান পর্যন্ত ধরতে হয়েছে আমাকে। তার জন্যই আমাকে ট্রোলের শিকার হতে হয়েছে এই পর্যন্ত। এর জন্যই আমি তার সামনে পড়তে চাই না, কিন্তু ভাগ্য আর আমার সহায় হয় না, বারবার ঠেলে দেয় তার দিকে। এই জন্য আমি চরম বিরক্ত। আমার নাম কিম পেয়ন, বাবা মায়ের একমাত্র প্রিন্সেস আর ভাইয়ের একমাত্র বোন। ছোট থেকেই সবার খুব আদরে হওয়ায় কষ্ট অপমান জিনিসটা কোনো কালেই উপভোগ করিনি, কিন্তু আমার প্রফেসরের দোয়ায় আজকাল মাঝে মধ্যেই আমাকে অপমান জিনিসটা উপলব্ধি করতে হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি ওই জিওন জাংকুকে একটা নাম দিয়েছি, সেটা হলো জল্লাদ স্যার। এটা নিয়ে আমার আর আমার বেস্টির মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু ওর ভাইয়ের আমার উপর আচার আচরণ দেখে ও মেনে নিয়েছে। আজ এক সপ্তাহ ধরে আমি এই জল্লাদ স্যার মানে জিওন জাংকুকের সামনে পড়ি না, তাকে দেখলেই উল্টো ঘুরে দৌড় দিই। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি এবার এক কথার মানুষ কিনা। তবে আমার এই এক কথা আজকে আর টিকবে না, কারণ আজকে আমরা যাচ্ছি ওই জল্লাদ স্যারের বাসায়। যাওয়ার অবশ্য একটা বড় কারণ আছে, সেটা হলো আমার একমাত্র বেস্টি জিমিনকে আমাদের বাড়ির বউ করে আনা। আমি যেতে চাইনি, কিন্তু ওই যে ভাইয়ের আদরের বোন হওয়ায় ভাইয়ের আবদার ফেলতে পারিনি। আমার অবশ্য রাগ হয়, কেন রে, তোরা তো প্রেম করার আগে আমার পারমিশন নিসনি, তবে এখন এমন একটা ভাব যেন আমাকে ছাড়া বিয়েই হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার মায়ের পেটের আপন ভাই মিনিয়ঙ্গি সুগা আর পার্ক জিমিনের দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। আজ তাদেরই ভালোবাসার পূর্ণতা দানের জন্য আমরা যাচ্ছি। জিমিনদের বাসায় ঢোকার সাথে সাথে আমার নজরে এলো জিওন জাংকুকের, যে আমার দিকে রাগী লুক দিয়ে রয়েছে। তার এই রাগের কারণ আমি আজও বুঝে উঠতে পারলাম না। নিতান্তই আমি সহজ সরল কিনা এত প্যাচগোছ আমি বুঝি না। আমার আম্মুর তো আগে থেকেই জিমিনকে পছন্দ, তিনি আংটি পরিয়ে দিলেন জিমিনকে। এক পর্যায়ে জিমিনের বাবা মানে আঙ্কেল বললেন, জিমিন, সুগাকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসো। এটা যে ওদের আলাদা স্পেস দেওয়ার জন্যই আঙ্কেল বললেন সেটা আমি বুঝি, ছোটবেলায় খেয়েছি সুজি, তাই একটু হলেও আমি সবই বুঝি। এছাড়া বয়সও তো আমার কম না, 21 বছরের যুবতী নারী আমি, অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি, পড়বই বা না কেন, আমাদেরও তো বিজনেস আছে ফ্যাশন ডিজাইনিং। ভবিষ্যতে তো ভাইয়ের পাশাপাশি বিজনেসের হালটা আমাকেও ধরতে হবে। আর যাই হোক, আমি যতই বাদরামি করি না কেন ভালো স্টুডেন্ট বটে, এর জন্য টিচাররা আমার কত প্রশংসা করে। কিন্তু এই জিওন জাংকুককে তাকে আমি বোঝাতে পারলাম? নিচে একা বসে বসে আমি বোর হচ্ছি, যে যার কাজে বিজি। আঙ্কেল আন্টি আব্বু আম্মুর সাথে কথা বলায় বিজি, আর জিওন জাংকুক ফোনে বিজি। এই লোকটা নাকি আমার বেয়াই হবে, ভাবতেই আমার আত্মা ফেটে যাচ্ছে। তার সাথে নাকি এখন আমার হাসি ঠাট্টার সম্পর্ক, কিন্তু তা কর্নিশ কালেও সম্ভব না। এরকম দাম্ভিক লোককে আমি বেয়াই হিসেবে মানি না। আমার কত শখ ছিল বেয়াইয়ের সাথে প্রেম করব, এই জন্য কতজনের প্রপোজ রিজেক্ট করেছি, কিন্তু জিওন জাংকুকে দেখার পর আমার সেই আশায় এক বালতি জল পড়ে গেছে। এই দুঃখ কই রাখবো আমি? কিছুক্ষণ ধরে আমি খুঁতখুত করছি, মাঝে মধ্যে আম্মুকে একটু ধাক্কা মেরে আমার বিরক্তর কথা জানান দিচ্ছি, কিন্তু আম্মুর কোনো হেলদোল নেই, সে গল্পে মশগুল। তবে আন্টি হয়তো আমার দুঃখটি বুঝলেন, বললেন, তেমা যাও একটু হেঁটে আসো, তুমি নিশ্চয়ই বোর হচ্ছ। আন্টির এই কথা শুনে আমাকে আর পাইকে মনের খুশির জোয়ার বয়ে গেল। আহা, এতক্ষণ ধরে তো আমি এটাই চাইছিলাম, জিমিনদের বাসা
আমার চোষা হয়ে গেছে অনেক আগে। আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কিনা একদম ল্যাংটা কালের বেস্ট ফ্রেন্ড। তবে আমি জানতাম ওর একটি ভাই আছে, কিন্তু এমন বজ্জা তা জানতাম না, কারণ সে বিদেশে পড়াশোনা করত। তবে জানেন কি, আমার ভাই আর ওর ভাই সমবয়সী, আর ছোট থেকেই তারা নাকি বেস্ট ফ্রেন্ড। আমার ভাইয়াও বিদেশে গ্রাজুয়েশন করে এসেছে, তাও আবার ওই জিয়ন জাংকুকের সাথে। এর কথা যেদিন আমি শুনেছিলাম, সেদিন আমার চোখগুলো মার্বেলের মতো গোল গোল হয়ে গিয়েছিল। যাই হোক, ছাদে এসে বাতাস খাচ্ছি। জিমিনার ভাইয়া হয়তো অপর পাশে গল্প করছে। সে যাই হোক, ওদের প্রাইভেসি নষ্ট করব না, এমন মানুষ আমি নই। খাওয়া খাচ্ছি আর গুনগুন করছি। হঠাৎ কেউ আমার পাশে এসে দাঁড়ালো। বুঝতে পারলেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম, যে মনে চায় সে আসুক, এতে আমার কি। কিন্তু লোকটার হয়তো বেশি তাড়া ছিল। গমগমে স্বরে বলল, ভার্সিটিতে আমার সাথে এমন লুকোচুরি খেলার মানে কি? কণ্ঠের আওয়াজ শুনে বুঝলাম এ আর কেউ নয়, আমার সেই জল্লাদ স্যারটা। লোকটা এই কথা বলার জন্য চলে এসেছে এখানে, কিন্তু আমিও কি কম নাকি? সে প্রশ্ন করবে আর আমি উত্তর দেব, এতই সোজা। মনে মনে দুটো ভেংসি কেটে জবাব দিলাম, জানি না। লোকটা আবার গমগমে স্বরে বলল, জানো না কেন? আর আমার ক্লাসে আসো না কেন? এমনিতেই মন চায় না। লোকটা বোধহয় আমার উত্তরে আরো রেগে গেল। হুমকি দিয়ে বলল, ক্লাস থেকে কি মামার বাড়ি পেয়েছো যে যখন ইচ্ছে হবে তখন আসবে? কালকে থেকে আমার ক্লাসে না দেখলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো, মাইন্ড ইট। বলেই ঝড়ের গতিতে প্রস্থান করলো। আমি মনে মনে আরো দুটো ভেঙচি কাটলাম। আহ, আমাকে ভয় দেখাতে আসছে। তোর হুমকিতে আমি ভয় পাই নাকি? যত সব খবেশ লোক। এরকম মনে মনে দু চারটা গালিগালাজ করে আমিও নিচে নেমে আসলাম। আমার ভালো কারো সহ্য হয় না, এই লোকটারও না। ক্লাসে কথা শোনায় আবার বাসায়ও ছাড় দিল না। মনে মনে আল্লাহকে স্মরণ করে বললাম, হে আল্লাহ, রক্ষা করো আমায় এই জল্লাদ লোকের হাত থেকে। এর পরের সময়টুকু আমার আরো ভালো কাটলো, কারণ আমাদের সাথে জিমিন ছিল। ওদের বিয়ের দিন তারিখ সব ঠিক করে তবেই সবাই উঠলো। বিয়ের আর বেশি দিন বাকি নেই, এই দিন 15 হাতে আছে। আমার খুশি দেখে কে? বিয়ে মানেই শপিং, কেনাকাটা আর খাওয়া দাওয়া তো বটেই। খাবার আমার ভীষণ পছন্দ, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। তবে বিশ্বাস করেন, যেখানে খাবার দেখি আমি সেখানেই হামলে পড়ি, কারণ কোনো একজন এক সময় বলেছিল, খাবারের ব্যাপারে লজ্জা পাওয়া বোকামি ছাড়া কিছুই না। আর আমি সেই বোকামি ত্যাগ করেছি বহু আগে। যাই হোক, জিমিনদের বাসা ছেড়ে যখন বেরিয়ে যাব, তখন কেউ আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কালকে আমার ক্লাসে না আসলে কিন্তু ভালো হবে না। আমি জানি এটাই জল্লাদ স্যারেরই কাজ। তাকে যে আমি একেবারে ভয় পাই না তা কিন্তু না। এই যে ঠান্ডা মাথায় হুমকি দিলেন, সে চাইলে আরো অনেক কিছুই করতে পারেন। রাতে নিজের রুমে বসে বসেও দীর্ঘক্ষণ ভাবলাম। এরপর একটাই সমাধান খুঁজে পেলাম, সেটা হলো কাল আমার ভার্সিটিতে যাওয়া উচিত, তাও আবার ওই জল্লাদ স্যারের ক্লাসে। বেটা, সত্যি যদি আমার ঠ্যাং ভেঙে হাতে দেয়, তাহলে খোড়া মেয়েকে কে বিয়ে করবে? আমার হালি হালি বাচ্চারা তো অকালে ইয়েতিম হয়ে যাবে। আমার পাশে জিমিনও বসে আছে। আমি একটু অন্যমনস্ক, কারণ জল্লাদ স্যারের ক্লাস করি না এক সপ্তাহ। এর মধ্যে কি পড়িয়েছে বা কি পড়া দিয়েছে সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বেশ দুশ্চিন্তে আছি আজকে আমাকে কি অপমান করবে সেটা দেখার জন্য। হায় রে, কি কপাল আমার, যে অপমানের ভয়ে এক সপ্তাহ ক্লাস করলাম না, আজকে আবার সেই অপমানই নিতে হবে। এসব চিন্তা ভাবনার মাঝেই ক্লাসে প্রবেশ করলেন জিয়ন জাঙ্কুক। আমার মনের ভয়টা বেড়ে গেল, তবুও কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়িয়ে জল্লাদ স্যারকে সম্মান দেখালাম। যাই হোক, স্যার তো। জিয়ন জাঙ্কুককে দেখে আমার আত্মাটা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রশ্ন করবে, মিস তে, গতকালকে ক্লাসে পড়াটা বলুন তো। এই ভয়ে আমি বইয়ের আড়ালে মুখ লুকিয়ে বসে আছি, কিন্তু আমার ভয়কে সত্যি করে ঠিক তখনই গমগমে স্বরের আওয়াজ আসলো, মিস তে, গতদিনের পড়াটা একটু বলুন তো। আমি মাথা নিচু করে উঠে দাঁড়ালাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই প্রবাদটা এখন আমার জন্য একেবারে সত্যি হয়ে দাঁড়িয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে জানালাম, স্যার,
আমি গতদিন আসিনি, তাই পড়াটা জানতাম না। আমার এই কথায় জিয়ন জাংকুকের মেজাজ চটে গেছে, তার বুঝতে বাকি নেই আমার। ধমকেশ্বরে বলল, হাউ কেয়ারলেস! আসনি বলতে লজ্জা করে না? পড়াটা অন্তত নিবে তো। এরকম হলে নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে আসবে না। জিয়ন জাংকুকের কথা শুনে আমার নিজের মাথায় না, ওই জল্লাদের মাথায় বাড়ি মারতে মন চাইলো। নিজেই আসতে বলে নিজেই অপমান করছে। রাগে দুঃখে আমার ক্লাস ছেড়ে যেতে মন চাইলো, কিন্তু মন চাইলেই কি আর যাওয়া যায়? অনেক কষ্ট করে ক্লাসটা কমপ্লিট করে ক্যান্টিনে গেলাম। জিমিনকে ইচ্ছে মতো ঝাড়ছি। আমি প্রতিবার এমনই করি, ওর ভাইয়ের উপরের রাগগুলো ওর উপরে ফেলাই। কিন্তু জিমিন আমাকে থামানোর চেষ্টা করছে, তবে আমি থামছি না। মনের ঝাল না মিটিয়ে থামবো না। অনেকক্ষণ এটা ওটা জিয়ন জাংকুকের নামে বললাম, তারপর এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে গেলাম। জিমিন আমার দিকে ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই একটি লোক বলল, জিমিন অপেক্ষা করিস, আজ তোকে আমি নিয়ে যাব। আমি কেবলই জুসের বোতলে এক চুমুক দিয়েছি, পেছনে মানুষটার কণ্ঠস্বর শুনে আমার গলা শুকিয়ে জুস আটকে গেল। পিছনে ঘুরে দেখি জিয়ন জাংকুক লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তার ওই লাল চোখ জানান দিচ্ছে আগাম ঝড়ের বার্তা। আমার দেখার মাঝেই সে প্রস্থান করলো। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ মনে মনে আবার অপমানিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সে কিছুই বলল না। জিমিনকে একটা ধমক দিয়ে বললাম, তোর ভাই যে পিছনে এসে দাঁড়িয়ে আছে, আগে বলবি না? জিমিন একটু রেগে গিয়ে বলল, তোকে সেই কখন থেকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুই কি থামছিলি না আমার কথা শুনছিলি? জিমিনকে আর কিছু বললাম না, কারণ বেচারি আমাকে সত্যিই থামানোর চেষ্টা করেছিল, তবে আমি থামিনি। এখন আমার জন্য সামনে কি অপেক্ষা করছে কে জানে। না, সেদিন ওই গালাগালির জন্য জিয়ন জাংকুক আমাকে কিছুই বলেনি। তা না হলে আজকে আমি জিমিনের ভাইয়ের সাথে বিয়ের শপিংয়ে যেতে পারতাম না। আমি আর ভাইয়া এসে গাড়ি নিয়ে জিমিনদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর জিমিন এসে গাড়িতে উঠলো। আমি খুশি হলাম, আজকে জমিয়ে শপিং করা যাবে। ঠিক তখনই আমার খুশির হাওয়াটাকে মাটিতে মিশিয়ে দিয়ে গাড়িতে হুড়মুড় করে ঢুকে পড়লো জল্লাদ ছাড়টা। বলল, সরি ইয়ার, একটু লেট হয়ে গেল, নে এখন স্টার্ট দি। ভাইয়া গাড়ি স্টার্ট দিল। আমি চরম আশ্চর্যজনিত, এই লোকটাও আমাদের সাথে যাবে শপিং করতে। জিয়ন জাংকুক আমার পাশে বসেছে দেখে আমার অসম্ভব রকম বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বলতে পারছি না আমি। রাগে দুঃখে এই গাড়ি থেকে নেমে যেতে ইচ্ছে করছে আমার। ভাবছি সারা রাস্তা বকবক করতে করতে যাব, কিন্তু এই জল্লাদটার জন্য তার হলো না। আমি আর চোখে একবার জিয়ন জাংকুকের দিকে তাকালাম। কি এত মন দিয়ে ফোনে দেখছে, একটু উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলাম না। এরই মাঝে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। কাঙ্ক্ষিত দোকানে গিয়ে ঢুকলাম আমরা। দোকানে ঢুকতেই সকলে আমাদেরকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করা আরম্ভ করলো, কারণ এই শোরুমটা আমার বাবার কিনা, তাই। জিমিনার ভাইয়া মিলে নিজেদের বিয়ের ড্রেস দেখা শুরু করেছে, আর এদিকে আমি নিজের জিনিস চুজ করছি। বরের একমাত্র বোন আমি, আমাকে তো সুন্দর দেখা মাস্ট চাই। একটা পর একটা ড্রেস উল্টে পাল্টে দেখে যাচ্ছি আমি, আর মাঝে মধ্যে আর চোখে জিয়ন জাংকুককে দেখছি। বসে বসে যখনই ফোন চালাবি তখন আমাদের সাথে আসার দরকার কি ছিল? শুধু শুধু আমার মুডে 12টা বাজিয়ে দিল। সে যাই হোক, আমি ভীষণ চুজি মানুষ, একটা পর একটা ড্রেস দেখেই যাচ্ছি। হলুদের জন্য লেহেঙ্গা চুজ করতে পারলেও বিয়েতে কি পরবো সেটা আমার দ্বারা পছন্দ করা হচ্ছিল না। এই একটাই সমস্যা আমার, সহজে কোনো জিনিস পছন্দ হয় না। শেষে বিরক্ত হয়ে একটি সোফায় বসে পড়লাম। ঠিক তখনই আমার মুখের সামনে মেরুন রঙের একটি লেহেঙ্গা কে যেন ধরলো। এত সুন্দর লেহেঙ্গাটা, অথচ আমি খুঁজে পেলাম না। যাই হোক, খুশি মনে লেহেঙ্গাটা হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম, যে দিয়েছে তাকে ধন্যবাদ দেব। কিন্তু উপরে তাকাতেই আমার মুখটা আমাবস্যার মতো কালো হয়ে গেল, কারণ লেহেঙ্গাটা দেওয়া ব্যক্তিটা আর কেউ না, জিয়ন জাংকুক। লেহেঙ্গা দেখে খুশি হলেও মানুষটাকে দেখে মুখের উপরে ছুরি দিতে ইচ্ছে হলো, কিন্তু কিছু বলার সাহস হলো না। মনে মনে যাই বলি না কেন, এতক্ষণ
আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে একটু হাসি ফুটিয়ে বললাম, ধন্যবাদ এত সুন্দর একটি লেহেঙ্গা চুজ করে দেওয়ার জন্য। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জিয়ন জাঙ্কুক বললেন, চোখ কান খোলা রাখলে তবেই তো জিনিস চুজ করতে পারবে। তোমার চয়েসের যা অবস্থা দেখলাম তাতে বাধ্য হয়ে দিতে এলাম। বলেই তিনি চলে গেলেন। এখানেও অপমান! আমার মাথাটায় আগুন ধরে গেল। এই লোকটার সমস্যা কি? আমার মনে হয় এই লোকটার জীবনের মূলনীতি হলো যেখানেই তেকে দেখিবে সেখানেই অপমান করিয়া দিবে। লোকটা কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারে না? কেনাকাটা করে বাড়ি ফিরলাম। বাসায় এসে জামা কাপড় উল্টে পাল্টে দেখছি, না, লোকটার চয়েস আছে বলতে হবে। এই ভালো কাজের জন্য আজকের মতো ওনাকে আমি মাফ করে দিলাম। আজকে ভাইয়ের গায়ে হলুদ। ইচ্ছে ছিল বেস্টির গায়ে হলুদে যাব আর সেই একটা ডান্স দেব, কিন্তু কে জানতো বিয়েটা আমার ভাইয়ের সাথেই হবে। ভাইয়ের হলুদের প্রোগ্রাম শেষ করে জিমিনদের বাসায় পৌঁছাতে বেশ রাত্রি হলো আমাদের। বলা বাহুল্য, আমার কাজিনদের মধ্যে তেমন কেউ নেই। আছে শুধু একটা মামাতো ভাই, যে আমার থেকে 1 বছরের বড়। যদিও সেই বড় আমি মানি না। এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হলেও সবসময় আমিই জিতি, কারণ ফ্যামিলির একমাত্র মেয়ে আমি। আমি আর আমার মামাতো ভাই চলে এসেছি জিমিনদের হলুদ নিয়ে। আমি গিয়ে জিমিনকে হলুদ ছুঁয়ে দিলাম। এরপর ইউনো ভাইও দিল। জিমিনের হলুদের অনুষ্ঠান চলছে আর আমি খুঁজে চলেছি জিয়ন জাঙ্কুকে। আসার পর থেকে তাকে দেখলাম না। এদিকে জুটেছে আরেক জ্বালা। আসার পর থেকে ইউনো ভাইয়া আমার হাত ধরে আছে আর বলেছে, তে আমার হাত কিন্তু একদম ছাড়বি না, তা না হলে হারিয়ে যাবে। এই বলেই আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সিরিয়াসলি, আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? অবশ্যই ইউনো ভাইয়া আমাকে একটু বেশি ভালোবাসে। বাসবেই বা না কেন? আমি তো ওর একমাত্র বোন। তাছাড়া তো ওর আর কোনো বোন নেই। মাঝে মধ্যে আমার মনে হয় আমার আপন ভাইয়ের থেকে ইউনো ভাইয়া আমাকে একটু বেশি ভালোবাসে। যাই হোক, এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখতে পেলাম সেই গম্ভীর মানুষকে, যে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। এর কারণ আমার কাছে আজও অস্পষ্ট। আমার জানা মতে আমি আজকে কোনো ভুল করিনি। তাহলে এই লোকটার অমন চেয়ে থাকার মানে কি? তার ওই চাহনি দেখে আমার পেটে গুড়গুড় করতে শুরু করলো, কারণ তার চাহনি আমাকে বারবার জানান দিচ্ছে, তে তুই আমার হাতে পড়লে আজকে শেষ। আমি ইউনো ভাইয়ের দিকে তাকালাম, যে আমার এক হাত ধরে রেখে মনের আনন্দে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। আমি ভাইকে তাড়া দিয়ে বললাম, ইউনো ভাইয়া চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বলেই আমি আর অপেক্ষা করলাম না। ইউনো ভাইয়ের হাতে থাকা গ্লাসটা একজন ওয়েটারের হাতে তুলে দিয়ে ওকে বগল দাবা করে ছুটলাম বাড়ির দিকে। ইউনো ভাই একটু হতভম্ব হয়ে গেলেও আমাকে কিছুই বলল না। এভাবেই শেষ হয়ে গেল 2 বারের হলুদ অনুষ্ঠান। আজকে বিয়ে। আমি সকাল সকাল উঠে গেছি, রূপচর্চা করতে হবে। বরের একমাত্র বোন, আমাকে সুন্দর লাগা চাই। বেশ অনেকটা সময় ধরে গোছগাছ করে রেডি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরঘুর করেছি কয়েকবার। দেখলাম নিজেকে কেমন লাগছে। না, বেশ ভালোই লাগছে আমাকে। তখনই আমার দরজা খুলে ভিতরে আসলো ইউনো ভাইয়া। তুই রেডি? চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, বলে হাত ধরে টেনে নিয়ে গেল। এখন আমি গাড়িতে বসে আছি, মাঝখানে ভাইয়া আর এক পাশে ইউনো ভাইয়া। আমি ইউনো ভাইয়াকে দেখলাম মেরুন রঙের একটা পাঞ্জাবি পরেছে। বাহ, আমার সাথে মিলে গেছে। আমরা পৌঁছে গেলাম জিমিনদের বাসায়। গাড়ি থেকে নেমে আমাদের গেট ধরার ঝামেলায় পড়তে হলো না, কারণ জিমিনের মেয়ে কাজী নেই, আছে শুধু 2টা ফুফাতো ভাই। তারাই আমাদের রিসিভ করতে এলো। এদের দুজনের মধ্যে একজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার এই চাহনির মানে আমি বুঝতে পেরেছি আমি সুন্দর কিনা, তাই অমন ভাবেই তাকিয়ে আছে। নিশ্চিত আমার উপরে ক্রাশ খেয়ে বসে আছে। তবে লোকটাকে দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে লোকটা জিমিনের ছোট ফুফাতো ভাই, কারণ বড়টার তো বিয়ে করে নিয়েছে। আর একটা বিবাহিত পুরুষ এমন ভাবে একটি যুবতী মেয়ের দিকে কিছুতেই তাকিয়ে থাকবে না, এই ব্যাপারে আমি 100% শিওর। যাই হোক, কোনো ঝামেলা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম। ইউনো ভাইয়া পূর্বের দিনের ন্যায় আমার হাত ধরে রেখেছে। আমার বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, আম্মুর আদেশ। আর তা ইউনো ভাইয়া বাধ্য ছেলের মতো পালন করছে। কিন্তু
আমার এই অবাধ্য চোখগুলো একটা মানুষকেই খুঁজে যাচ্ছে। হ্যাঁ, সে আর কেউ নয়, জিয়ন জাংকুক। যতই হোক, আমার ক্রাশ তো। অনেকক্ষণ ইয়োনো ভাইকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম। জিমিনদের বাসার গার্ডেনে বিয়ের আয়োজন করা হয়েছে। জায়গাটা বেশ বড়সড়। শেষে এক জায়গায় গিয়ে জিয়ন জাংকুকের দেখা পেলাম। কালো পাঞ্জাবি গায়ে, হাতা কোনই পর্যন্ত উঠানো। কাউকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি। তাকে যত দেখি ততই ক্রাশ খাই, কিন্তু পরক্ষণেই আচার ব্যবহারের কথা মাথায় আসতেই মনটা বিষে ভরে ওঠে। কত স্বাদ ছিল একটা হ্যান্ডসাম বেয়াই পাবো, তারপর তার সাথে চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিব। হ্যান্ডসাম বেয়াই তো পেলাম, কিন্তু তার সাথে প্রেম আর বিয়ে ইহজন্মে সম্ভব না। আহা, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। থাক, এইসব দুঃখের কথা এখন বাদ থাক। দেখতে দেখতে ভাইয়া আর জিমিনের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আমরা আগেই খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন বউ নিয়ে যাওয়ার পালা। জিমিন তো চোখের পানি নাকের পানি এক করে কেঁদেই যাচ্ছে। কান্না বিষয়টা আমার আবার বড্ড অ্যালার্জি। এর মানে এই না যে আমি কাঁদি না, এই যে এখন আমার বান্ধবীর সাথে গলা মিলিয়ে কাঁদতে মন চাইছে। আমার অতি আপন মানুষদের কাঁদতে দেখলে কাঁদতে মন চায়। সেখানে জিমিন তো আমার জানের দোষ। ওর এই সময় ওর গলা মিলিয়ে কান্না করতে পারছি না বলে দুঃখ হচ্ছে। আমি না কাঁদার দুটো কারণ অবশ্য আছে। এক, আমি বরের বাড়ির লোক, আর দুই, ইউনো ভাইয়া আমাকে বগল দাবা করে রেখেছে, তাই চাইলেও জিমিনের কাছে যেতে পারছি না। জিমিন একবার এরে ধরে কাঁদে তো আরেকবার ওরে ধরে কাঁদে। ওর কান্না দেখে মনে হচ্ছে কেউ ওকে জমের বাড়ি পাঠাচ্ছে। আমি হলে বাবা কান্নাকাটি করতাম না। চোখের জলে আমার এত টাকার মেকআপ নষ্ট করার কোনো মানেই হয় না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটির নাটক দেখার পর অবশেষে সমাপ্তি ঘটল। আমরা গাড়িতে বসার জন্য এগিয়ে গেলাম। তখনই হঠাৎ আমার বাম পাশের হাতে কারো স্পর্শ পেলাম। কেউ আমার হাতে কিছু একটা গুজে দিল। আমি আশেপাশে তাকাতেই অনেককেই দেখলাম, কিন্তু সন্দেহভাজন কাউকেই পেলাম না। কারণ আশেপাশে ছেলে বলতে আসে শুধু জিমিনের বাবা আর জিয়ন জাংকুক, যারা জিমিনকে গাড়িতে তুলে দিচ্ছে। আমার সিক্স সেন্স বলছে এটা কোনো ছেলের কাজ। জিমিনের বাবা অবশ্য এমন কাজ করবে না। তবে কি জিয়ন জাংকুক? ও মাই গড, এটা ইম্পসিবল, হতেই পারে না। গাড়িতে উঠেই ভাবতে বসেছি কে আমার সাথে এমন করলো, আর কাজটা করার পর এত দ্রুত হাওয়াই বা কি করে হলো। আমার ভাবনা দেখে ইউনো ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, কি চিন্তা করছিস এত? ইউনো ভাইকে এখনই কিছু বলা যাবে না, তাই মাথা নাড়িয়ে বললাম, কিছু না, একটু মাথাটা ব্যথা করছে। কাগজটা এখানে খোলা যাবে না, যদি কেউ দেখে ফেলে। বাসায় গিয়ে নিরিবিলি দেখবো কাগজটাতে কি লেখা আছে। বাসায় এসে পৌঁছেছি বেশ কিছুক্ষণ হলো। আমি জিমিনকে ভাইয়ার রুমে রেখে নিজের রুমে এসে দরজায় খিল দিলাম। হাতের মুঠোয় থাকা কাগজটি দেখতে হবে আমার। কাগজে কি লেখা আছে? কাগজের ভাঁজটা খুলতেই আমার মাথা বিগড়ে গেল, কারণ অতি কুৎসিত হাতের লেখা। আমি নাক ছিটকালাম কিছুটা, এরপর পড়তে আরম্ভ করলাম। ওমা, পত্রের প্রথমেই আমাকে হুমকি দিয়ে লিখেছে। এত সুন্দর করে সেজে আসার মানে কি? কাকে দেখাতে এভাবে সেজেছো? শোনো মেয়ে, আর একবার এরকম সেজে আসলে তোমার খবর করে ছাড়বো আমি। হুমকিটুকু পড়ে আমি একটু বুকে থুতু দিলাম। আমার সাথে এই লোকে আবার কিসের শত্রুতা? চিঠির শুরুতেই হুমকি? মা গো, এ তো দেখি জল্লাদ স্যারের কার্বন কপি। যাই হোক, পরেরটুকু পড়া শুরু করলাম। তোমাকে এতটা সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি। কতটা মুগ্ধ হয়েছি জানো? না, তুমি তো জানো না। জানবে কি করে, এখনো যে তোমাকে বলিনি। যাই হোক, কাদার জন্য রেডি হও মিস্তে। দ্রুত তোমাকে আমার ঘরে ঘরনি করে আনছি। ইতি, প্রেয়সী একমাত্র প্রেমিক পুরুষ। চিঠি নিয়ে এখন আর ভাববার সময় নেই। আমার প্রচুর টায়ার্ড লাগছে, তাই ফ্রেশ হয়ে এখন একটু ঘুম দিতে হবে। আমি বধূ বেশে একটি খাটে বসে আছি। কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার হাজবেন্ডকে এখনো দেখিনি। কি জানি কি আমার স্বামী। এদিকে তার অপেক্ষায় আমার বেহাল দশা। কিছুক্ষণ পর কেউ রুমে প্রবেশ করলো। আমি ঘোমটার আড়াল থেকে লোকটার মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লোকটা আস্তে ধীরে এগিয়ে আসলো আমার কাছে। আমার ঘোমটাটা তুললো। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। লজ্জা লজ্জা মুখ করে একটু স্বামীর দিকে তাকালাম। সাথে সাথেই আমার লজ্জা ফুরুত করে উড়ে গেল। দেখি এটা তো আমার সেই জল্লাদ স্যার জিয়ন জাংকুক, যে আমার দিকে ডেভিল লুক দিয়ে তাকিয়ে আছে।
আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। জোরে চিল্লানি দিয়ে উঠলাম, না, এটা হতে পারে না। তখনই নিজের উপর কিছু পড়ার আভাস পেলাম। এ কি, আমার এমন ভেজা ভেজা ফিলিংস হচ্ছে কেন? ফট করে চোখ খুলে ফেললাম। আমি উঠে বসলাম, আশেপাশে তাকিয়ে দেখি, না, এটা তো আমার ঘরেই আছে। আমার সামনে তো জিয়ন জাংকুক নয়, বরং ইয়োনো ভাইয়া আছে, হাতে পানির গ্লাস। আমি বুঝতে পারলাম আমার ভেজা অনুভূতি হওয়ার কারণ। ইয়োনো ভাইয়া পানির ছিটা দিয়েছে। আমি ঝিম মেরে বসে আছি। ইয়োনো ভাইয়া ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, অমন চিৎকার করলি কেন? আমি তো আর ইয়োনো ভাইকে বলতে পারবো না আমি স্বপ্নে কি দেখেছি, তাই কথা ঘোরানোর জন্য বললাম, তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে চোখ মুখে পানি ছিটাচ্ছ, আর আমি চিল্লালেই দোষ? ইয়োনো ভাইয়া আমার মাথায় একটা গাঁটটা মেরে বলল, কয়টা বাজে তোর খেয়াল আছে? 1টা বাজে এখন। মানুষ এত ঘুমায় কিভাবে? কত করে দেখেছি, অথচ তোর হুঁশই নেই। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই 1টা বাজে। এটা দেখে আমি খুশি হলাম, কারণ সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু আমি তো প্রায় দুপুরে স্বপ্ন দেখেছি। এর মানে জল্লাদ স্যারকে নিয়ে আমার দেখা স্বপ্ন সত্যি হবে না। কি মজা! এর মধ্যে ইয়োনো ভাইয়া আমাকে তাড়া দিয়ে বলল, এখন উঠে গোসল করে খেয়ে আমাদের ধন্য করেন মহারানী। একটু পর ভাবিকে পার্লারের লোকজন সাজাতে আসবে, সন্ধ্যার পর রিসেপশন। তা কি ভুলে গিয়েছিস? আমি মাথা নাড়িয়ে জানালাম, আর উঠে পড়লাম ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু কে জানতো সন্ধ্যার এই রিসেপশন পার্টিটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কালো একটি লেহেঙ্গা পরে সুন্দর করে রেডি হয়ে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন জিমিনকে নিয়ে গার্ডেন এরিয়াতে যেতে হবে, ওখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে। আমি জিমিনকে নিয়ে গার্ডেন এরিয়াতে পৌঁছালাম। জিমিনকে নিয়ে বসিয়ে দিলাম স্টেজের মাঝে রাখা একটি সোফায়। তখনই কোথা থেকে ইয়োনো ভাইয়া সুগা ভাইয়াকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। রিসেপশন পার্টি লোকজনের আনাগোনা হতে শুরু করলো। জিমিনের বাবা মা আর ওই জল্লাদ স্যার এখন এসে পৌঁছায়নি। ইতিমধ্যে আমার গলা শুকিয়ে গেছে। জিমিনকে টেনে নিয়ে এসেছে এই পর্যন্ত আমার কি কম কষ্ট হয়েছে? তাই একটি ড্রিঙ্কস হাতে নিলাম। কয়েক চুমুক মাত্র দিয়েছি, তখনই আমার চোখ পড়লো গেটের দিকে। সেখান দিয়ে আমার জল্লাদ স্যার আসছে, পুরোই ফর্মাল লুক, স্যুট বুট পরে বাবু ফিটফাট। তাকে দেখে আমার বিষম লেগে গেল। ঠিক তখনই কোথা থেকে ইয়োনো ভাইয়া এসে হাজির। একটু ধমক দিয়ে বলল, আসতে খাবি তো? বলেই আমার মাথায় পিঠে হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। কিন্তু আমার তো এদিকে কোনো ধ্যান নেই। আমি এক দৃষ্টিতেই জিয়ন জাংকুককে দেখছি, যে বর্তমানে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। তার এরকম লোক দেওয়ার কারণ এবারও বুঝতে আমি ব্যর্থ। আমি চোখ সরিয়ে নিলাম। ইয়োনো ভাইকে বললাম, থামো ভাইয়া, এখন ঠিক আছে। পার্টি জমজমাট হতে শুরু করেছে। পার্টির এক পর্যায়ে আমার আব্বু মাইক তুলে বলল, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। সবাই আব্বুর দিকে তাকালো। বুঝতে পারলাম এখন আব্বু ভাইয়ার ভাবিকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে। আমার অনুমান অনুযায়ী আব্বু প্রথমে জিমিন ভাবিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর বউয়ের ভাই মানে জিয়ন জাংকুককে স্টেজে ডাকলেন। আমি একটু অবাকই হলাম, এই লোকটাকে আবার স্টেজে কি কাজ? মনে হয় এখানেও ভাষণ দিতে চলে এসেছে। আব্বু জিয়ন জাংকুককে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর আমাকে অবাক করে দিয়ে আব্বু ঘোষণা দিলেন, আম্মু একটু স্টেজে আসো তো। আব্বুর কথা শুনে আমি বিস্মিত হলাম। আমাকে কেন ডাকছে? আমাকে তো অধিকাংশ লোকেই চেনে। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মু চোখ ইশারা দিয়ে আমাকে যেতে বলল। তারপরে আমি আর কোনো কিছু না ভেবে স্টেজে উঠে পড়লাম। আব্বু সবার সাথে আরেকবার আমার পরিচয় করিয়ে দিল। এরপর যা বলল তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি আমি কোশমিন কালেও যা ভাবতে পারিনি, অথচ আমাদের পরিবার তাই চাইছে। আব্বু বলল, আজকে এই খুশির দিনে আপনাদের আরেকটা খুশির খবর দিতে চাই। আমার মেয়ে কিম তেইয়ংতে, তার সাথে জিয়ন জাংকুকের বিয়ে ঠিক হয়ে আছে বহু আগে থেকে। আজকে আপনারা যেহেতু সবাই উপস্থিত আছেন, তাই আমি ওদের এনগেজমেন্টটা কমপ্লিট করে ফেলতে চাইছি। আর খুব দ্রুতই আপনারা ওদের বিয়েরও দাওয়াত পেয়ে যাবেন। আব্বুর কথা শুনে আমার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আমার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। বাকি সবার হেলদোল নেই, সবার মুখে হাসি। আমি জিয়ন জাংকুকের দিকে তাকালাম।
তার মুখে আমি এই প্রথমবার হাসি দেখলাম। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটলো। আমার আম্মু কোথা থেকে একটা ট্রেতে দুটো আংটি নিয়ে হাজির হলো। তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে এগুলো আগে থেকেই প্রি প্ল্যান। আমি ঘোরের মধ্যে থাকা অবস্থায় জীবন জাঙ্কুক আমার হাতে রিং পরিয়ে দিল। আমি একদম দম বন্ধ হয়ে আছি। ওই যে বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমি শোকের মধ্যে না থাকলেও প্রচুর শখে আছি। ইতিমধ্যে আমার আম্মি জান আমার কানের কাছে বলল ওই জীবন জাঙ্কুককে আংটি পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তো হতভম্ব হয়ে আছি, তাই কে কি বলছে কিছুই আমার মাথায় ঢুকছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আম্মু আমার হাত ধরে জীবন জাঙ্কুকের হাতে রিং পরিয়ে দিল। আংটি পরানো শেষ হতেই আমার ভিতরের সত্তাটা বারবার জানান দিতে শুরু করলো যে তুই ওই জল্লাদ জীবন জাঙ্কুকে বাগদত্তা হয়ে গেলি রে তে। আমি আর এত বড় শখ নিতে পারলাম না। আমার চারদিকে গোল গোল করে ঘুরতে শুরু করলো। কে জানতো আমার দুপুরে দেখা স্বপ্নটা এমন আধা সত্যি হয়ে যাবে। ইতিমধ্যে আমার শরীর অসাড় হতে শুরু করেছে, চোখে ঝাপসা ঝাপসা দেখছি। শেষ পর্যন্ত আমি মাথা ঘুরিয়ে সবার সামনে ঠাস করে পড়ে গেলাম। চোখ পিট পিট করে তাকিয়ে দেখি আম্মু, জিমি আর ওই জীবন জাঙ্কুক আমার পাশে বসা। আমাকে চোখ খুলতে দেখে আম্মু বলে উঠল, কিরে তুই অজ্ঞান হয়ে গেলি কেন? জিমি, চলো তো ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। মনে হয় সারাদিনের না খাওয়ায় এই অবস্থা হয়েছে। আর সবাইকে খবরটাও তো দিতে হবে যে ওর জ্ঞান ফিরেছে। আম্মু আর জিমি ওই জীবন জাঙ্কুকের কাছে আমাকে একা ফেলে চলে গেল। আমি আশ্চর্য হলাম কিভাবে তারা পারলো এই জল্লাদ স্যারের কাছে আমাকে একা রেখে যেতে। ভাবতেই অবাক লাগছে। আমরা চলে যেতেই ওই জল্লাদ স্যার আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, জান, এখন পর্যন্ত কিছুই করলাম না, তাতেই তুমি জ্ঞান হারিয়েছো। তো সামনে কিছু করলে তোমার কি হবে? স্যারের কথা শুনে আমার কান দুটো গরম হয়ে গেল। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কি বলছে এই অসভ্য লোকটা? একে তো রাগী রকচটা জানতাম, এখন তো দেখছি এক নাম্বারের নির্লজ্জ। এরপর জীবন জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। একটু পরে ইয়োনো ভাইয়া রুমে ঢুকলো। ভাইয়াকে দেখেই আমি রাগী দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া তুমি কি সব জানতে? ভাই একটু থতমত খেয়ে গেল। কি কি জানবো, সত্যি করে বলো আমাকে। আমার রাগ দেখে ভাইয়া মিনমিন করে বলতে শুরু করলো, শুধু আমি না, বাসার সবাই জানতো, শুধু তুই বাদে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাহ, আমার এনগেজমেন্ট অথচ কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, আমার মত নেওয়ার প্রয়োজন মনে করলো না। আরে এভাবে বলছিস কেন? আমরা তো তোকে একটু সারপ্রাইজ দিলাম। আর জাঙ্কুক ভাই তো বেশ ভালো মানুষ, তোর আপত্তি কোথায়? সিরিয়াসলি জীবন জাঙ্কুক ভালো মানুষ, এই কথা এখন আমায় বিশ্বাস করতে হবে? আমার সাথে সে কোনোদিনও ভালো মানুষের মতো ব্যবহার করেছে? কই, আমার তো মনে পড়ে না। আমি রাগ নিয়ে বললাম, নিকুচি করেছি তোমার ভালো মানুষে। যাও তো প্লিজ এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আমার কথা শুনে ইয়োনো ভাইয়া বেরিয়ে গেল। আমার মাথা ব্যথা করছে, এত বড় স্ট্রেস আমি আর নিতে পারছি না। জীবন জাঙ্কুক আমার হাজবেন্ড হবে এটা ভাবতে আমার গা গুলিয়ে উঠছে। যাকে দেখতেই পারি না তার সাথে সারাটা জীবন কাটাবো কি করে? ওহ আল্লাহ, তুমি আমাকে এখন যন্ত্রণায় ফেললে। কি পাপ করেছিলাম আমি? আজ দুদিন হয়ে গেল বাড়ির কারোর সাথে কথা বলি না। বাড়িতে এখন কোনো গেস্ট নেই, শুধু আছে মামা মামি আর ইয়োনো ভাইয়া। সবাই আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি দরজায় খিল দিয়ে বসে থাকি, কারোর সাথে তেমন একটা কথা বলি না। আমার অভিমান হয়েছে ভীষণ। জিমিনও সবকিছু জানতো অথচ আমাকে কিছুই বলেনি। ইয়োনো ভাইয়াও একই কাজ করেছে। কেউ আমাকে ভালোবাসে না। আমাকে ভালোবাসলে আমার সাথে এমন করতে পারতো? বিছানায় বালিশে মুখ গুজে পড়ে আছি, ওপাশ থেকে দরজায় আঘাত করা হচ্ছে খোলার জন্য, কিন্তু খুলবো না আমি। হঠাৎই আমার ফোনটা প্রচন্ড ঝংকার তুলে বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার। ধরবো কি ধরবো না করেও ধরে ফেললাম। যতটা আশা নিয়ে ফোনটা ধরেছিলাম, ফোনটা রিসিভ করার পর আমার মুখটা ঠিক ততটাই শুকিয়ে গেল। ফোনের ওপাশ থেকে বাসকাই কণ্ঠে ধমক আসলো, দরজা খুলছিস না কেন? থাপ্পড় খাওয়ার শখ হয়েছে? দরজা না খুললে কিন্তু এক্ষুনি ভেঙে ঢুকে পড়বো। এই হুমকি দেওয়ার মালিক আর কেউ না, স্বয়ং জীবন জাঙ্কুক। আমি এবার সত্যি ভয় পেয়েছি। কাঁপা কাঁপা হাতে
দরজা খুলতে গেলাম। দরজাটা খুলে দিতেই চট করে জিয়ন জাংকুক ভেতরে প্রবেশ করলো আর দরজা বন্ধ করে দিল। হায় আল্লাহ, এখন আমার কি হবে? লোকটা কি আমার ঠ্যাং দুটো ভেঙে আজই হাতে ধরিয়ে দেবে? মনে মনে ভয় হলেও মুখে কিছু বললাম না। বিছানায় গিয়ে চুপ করে বসলাম। জিয়ন জাংকুকও আমার পাশে এসে বসলো। তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে পছন্দ না করার কারণ? তার কথা শুনে আমার তো 100টা যুক্তি খাড়া করতে ইচ্ছে হলো, কিন্তু মুখ ফুটে শুধু এটুকুই বললাম, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন না, সবসময় আমাকে অপদস্থ করেন। আমার কথা শুনে জিয়ন জাংকুক হয়তো একটি দীর্ঘশ্বাস ফেলল, তারপরে বলল, এই সামান্য কারণ? আমি তো তোমায় ভালোর জন্যই এমন করি। তার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার ভালো তাকে কে করতে বলেছে? আমার এরকম ভালো কোনো দরকার নেই। এরকম ভালো করার কি দরকার? জিয়ন জাংকুক জবাব দিলেন না, মাথা ঘুরিয়ে বললেন, আমাদের ফ্যামিলি থেকে আগেই বিয়ে ঠিক করা আছে, আর তোমার উপর আমার অধিকার ফলানোর দায়িত্ব আমি আগে থেকেই পেয়ে গিয়েছিলাম, তাই তো একটু শাসন করতাম। আর রাগ ক্ষোভ অধিকার তার উপরেই ফলানো যায় যাকে সে ভালোবাসে। বাকিটা তোমার উপর, ভেবে দেখো তুমি কি করবে। তবে বিয়েটা তোমাকে আমাকেই করতে হবে। বলেই জিয়ন জাংকুক বেরিয়ে গেলেন। কি বলে গেল সে? ভালোবাসে মানেটা কি? একটু পর আম্মু আর জিমিন প্রবেশ করলো রুমে, হাতে একটি প্যাকেট নিয়ে। আম্মু আমার কাছে এগিয়ে এসে মুখে একটু হাত বুলিয়ে বলল, আমাদের উপর এত রাগ? আচ্ছা বলতো, বাবা মায়ের কি কোনো সন্তানের খারাপ চায়? আর জাংকুক কত ভালো, তোকে চেনা জানার মধ্যে বিয়ে দিতে পারলে আমরাও কতটা শান্তি পাবো। তাছাড়া ছেলেটা তোকে ভালোবাসে, আশা করি আমাদের কথায় আর কোনো দ্বিমত থাকবে না। আমি তো অবাক হয়ে আছি, জিয়ন জাংকুক আমাকে ভালোবাসে এটা জেনে। এটা কি করে সম্ভব হলো? এর মধ্যে আম্মু আমাকে তাড়া দিয়ে বলল, ব্লাউজ আর পেটিকোট পরে নি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো কেন পরাবে? আম্মু আমাকে আরো অবাক করে দিয়ে বলল, তোর তো মতিগতি ঠিক নেই, জাংকুক আর কোনো রিস্ক নিতে চাইছে না, তাই আজকে তোদের বিয়েটা হবে। ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। বলেই আমাকে ঠেলে পাঠালো ওয়াশরুমে। জিয়ন জাংকুক আমাকে ভালোবাসে শুনে যতটা শক হয়েছিলাম, তার থেকেও বেশি শক হলাম আজকে আমার বিয়ে জেনে। আমার জীবনের সাথে এগুলো কি হচ্ছে? আমার বিয়ে, অথচ আমি জানলাম না। জানলাম বিয়ের কিছুক্ষণ আগে। ঘরের মধ্যে থেকে সবকিছু হয়ে গেল। আম্মু আর জিমিন মিলে আমাকে শাড়ি পরিয়ে একটু সাজিয়ে দিল, এরপর আমাকে নিচে নিয়ে আসলো। নিচে এসে দেখি কাজী সাহেব আর উকিলও আগে থেকে এসে বসে আছে। আর বাকি লোকজন বলতে ইউনো ভাইয়া, জিমিনের মা বাবা আর আমাদের ফ্যামিলি মেম্বার। আমাকে নিয়ে বসানো হলো জিয়ন জাংকুকের পাশে। একটু পর বিয়ে পড়ানো হয়ে গেল। আমার মনে হচ্ছে সময়টা একটু দ্রুতই চলে যাচ্ছে। এরপর সন্ধ্যা হতেই বাদল একটু সমস্যা। আমি কোথায় থাকবো এই নিয়ে বড়রা সিদ্ধান্ত নিল, আমাকে বড় করে উঠিয়ে দেওয়ার পরেই আমি ও বাড়িতে যাব। কিন্তু আমার সদ্য হওয়া হাজবেন্ড মানে জিয়ন জাংকুক নির্লজ্জের মতো সবার সামনে তার আব্বুকে বলল, বিয়েকে আমি বউকে এখানে রেখে যাওয়ার জন্য করেছি আব্বু, তাহলে তো আর পরেই বিয়েটা করতে পারতাম। আমি তেকে নিয়েই তবে বাড়ি ফিরবো, তা না হলে তে যতদিন এখানে থাকবে ততদিন এ বাড়িতে আমি ঘর জামাই হয়ে থাকবো। এখন বলো তোমরা আমার কোন শর্তে রাজি আছো? আমার কোনো অসুবিধা নেই, আমার একটা হলেই হলো। বাকি সবাই মুখ টিপে টিপে হাসছে। তবে আমার শ্বশুর মশাই বড্ড লজ্জা পেল ছেলের এমন লাগাম ছাড়া কথায়। শেষমেশ আমাকে নিয়ে যাওয়ারই সিদ্ধান্ত গৃহীত হলো। তবে আমাকে নিয়ে যাওয়ার কথা শুনে আমি বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো কান্না করলাম না। চুলোই যাক কান্না। সবাই আমাকে উঠে পড়ে লেগেছে বাড়ি থেকে তাড়ানোর জন্য। এখন আমি আমার দেখা সেই স্বপ্নের মতো বসে আছি জিয়ন জাংকুকের খাটে। কখন আমার প্রতিদেবতা আসবেন আর তার অপেক্ষায় আছি। আমার একটু ইচ্ছে নেই তার অপেক্ষা করার, কিন্তু ঘুম বাবাজি ধরছে না। একটু পরে জিয়ন জাংকুক রুমে আসলো। আমার বুকটা দুরু দুরু কাঁপছে। জিয়ন জাংকুক আবার বাংলা সিনেমার মতো ভিলেন হয়ে যাবে না তো? ওই ডায়লগ আবার দেবে না তো যে, সুন্দরী তোর দেহ পেলেই চলবে, আমার মন লাগবে না? কিন্তু আমাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে জিয়ন জাংকুক আমাকে শুয়ে পড়তে বলল।
আমিও বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম। সে রাতে আর তার সাথে কথা হলো না। সেও আমার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে শুয়ে পড়েছিল, হয়তো আমাকে সময় দিতে চাইছে। আমার ঘুম ভাঙলো একটু দেরি করে। তাড়াতাড়ি তো আর ঘুম আসেনি, তাহলে তাড়াতাড়ি উঠবো কিভাবে? ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে বাইরে বের হলাম। যদিও গোসল করার মতো কিছুই হয়নি আমাদের ভিতর, তবুও কাল থেকে যা হয়েছে তাতে আমার গোসল করে মাথা ঠান্ডা হওয়ার দরকার ছিল। এখন আমি শাড়ির সাথে যুদ্ধ করছি। এই শাড়ি আমি পরতে পারি না, কিন্তু বাড়ির বউ প্রথম দিনই যদি শাড়ি না পরি তাহলে কেমন দেখায়? আমি এবার আবল তাবল পেঁচাচ্ছিলাম, তখনই জীবন জাঙ্কুক রুমে প্রবেশ করলো। আমাকে এক পলক দেখেনি খাটের উপরে বসলো। এবার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখতে শুরু করলো। আচ্ছা, আমার মতো জলজন্ত একটা মেয়ে কি তার চোখে পড়লো না? আমি যে শাড়ি পরতে পারছি না, এই অবস্থায় রুম থেকে বের হওয়া ইম্পসিবল। আমার ভিতরের সত্তাটা জীবন জাঙ্কুকের থেকে সাহায্য পাওয়ার জন্য না করছে, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। তাই একটু করুণ স্বরে তাকে ডেকে বললাম, আমাকে একটু শাড়ি পরার জন্য হেল্প করুন না। আমার কথা শুনে জীবন জাঙ্কুক তাকালো আমার পানে, হয়তো একটু দয়া হলো, তাই উঠে এগিয়ে এলো আমার কাছে। তখন আমি জানতাম না যে সে এত বড় অসভ্য আর বাজে লোক, তাহলে আমি তার কাছে জীবনেও সাহায্য চাইতাম না। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, শাড়ি খোলার সময় যদি আমার কাছে হেল্প চাও তাহলে এখন আমি তোমাকে সাহায্য করব। তার কথা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে গেল। কত বড় অসভ্য! আমি কিছু বললাম না, তার কথার জবাব দেব না। তাতে সে আমাকে সাহায্য করুক আর নাই করুক, কিন্তু সে আমাকে সাহায্য করলো, আর তার সাহায্য নিয়ে আমিও ফিটফাট শাড়ি পরে বের হলাম। এভাবে আমাদের খুনসুটি চলছে আজ প্রায় 3 বছর হয়ে গেল। আমাদের একটি ছেলেও আছে, নাম টেকু। আমি কিন্তু সহজে জীবন জাঙ্কুকের প্রেমে পড়িনি, তবে যখন থেকে তাকে বুঝতে শুরু করলাম তখন একটা জিনিসই অনুভব করেছি, মানুষটা আসলেই ভালো, তার সাথে সারাটা জীবন কাটানো যায়। ডায়েরিটা আজ আমার পরিপূর্ণ। তাকে অপছন্দ করার, ভালোবাসার সবকিছু লিপিবদ্ধ করেছি আমি। সত্যি প্রতিটা মানুষের জীবনের কাহিনী এক একটা সিনেমা। ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। আকাশে আজকে পূর্ণিমার চাঁদ। একটু পর অনুভব করলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এ আর কেউ নয়, আমার স্বামীজি। আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুধালো, এখানে কি করছো এত রাতে জান? আমি তার কথা জবাব দিলাম না। এই আকাশ, এই বাতাস আর চাঁদকে সাক্ষী রেখে শুধু বললাম, ভালোবাসি জীবন জাঙ্কুক, আমার জল্লাদ স্যারকে। জান, কথা বলছো না কেন? আজকে না আমার খুব প্রেম প্রেম পাচ্ছে, চলো না তোমার সাথে একটু রোমান্স করি। কি অসভ্যতামি হচ্ছে, ছেলে চলে আসবে যে কোনো সময়। আমি জানি তো, তাই তো ছেলেকে তার দাদির কাছে রেখে এসেছি। আজকে কিন্তু আমাকে না করতে পারবে না। ছেলে হওয়ার পর তুমি কেমন যেন বদলে গেছো, আমাকে সবসময় দূরে দূরে ঠেলে দাও। আজকে আর কোনো কথা হবে না। এই বলে জাঙ্কুক ব্রাইডাল স্টাইলে তেকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। তে তো লজ্জায় লাল হয়ে গেছে, শরীরে অদ্ভুত শিহরণ, সেই প্রথম দিনের মতো। বিয়ের এতগুলো বছর পার হওয়ার পরেও তে যেন জাঙ্কুককে প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করছে। জাঙ্কুকের ছোঁয়া সে লতার মতো নিয়ে যায়। জাঙ্কুক ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, অন্য হাত দিয়ে তের বুকে প্রেস করতে লাগলো। তে অসহ্য যন্ত্রণায় মুখ দিয়ে সুইট শব্দ করতে লাগলো। জাঙ্কুক ডেসপারেট হয়ে পড়লো তের সাথে মিশে যাওয়ার জন্য। একসময় তারা মিলিত হলো গভীর আলিঙ্গনে। Now you know how to keep your business clean.